ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এক কালি করে কিন্তু রোপণ করা হচ্ছে। এটা যদি ভালোভাবে আপনার সার ঔষধ দেওয়া হয় তো এটা 15 থেকে 20টার মতো পেড় কিন্তু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামের নিমতলার মাঠে। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ঘেরটিতে আসলে ধান রোপণ চলছে, বোরো আবাদ করছেন এখানকার অনেক কৃষক। তবে এই যে ঘেরটিতে দাঁড়িয়ে আছি, এই ঘেরে যে এই সর্বপ্রথম আসলে এই বোরো ধান রোপণ করা হচ্ছে, তো এই বিষয়ে আমরা কথা বলছি এই যে ঘেরের মালিক যিনি ধান রোপণ করছেন ওনার সাথে। চাচা কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দেন। আপনার নাম? আমার নাম আকবর আলী কারিগর, বাড়ি বেশ বরজা পাটলি। আমার ঘের হইল নিমতলার বিল, শুলপুর গ্রাম, নিমতলার বিল। এই বড় ধানের চাষ করতেছি। ধন্যবাদ চাচা আপনাকে। এই বোরো ধানের চাষ করার কথা বলছিলেন, আসলে সর্বপ্রথম সর্বপ্রথম করতেছি। মানে এর আগে তো কখনো এই এর আগে জমিতে ধান রোপণ করা হয়নি, কিন্তু কেন হঠাৎ আপনি এই মাছের ঘেরে আবার ধান রোপণ করার চিন্তা ভাবনা নিলেন, বা আসলো কিভাবে আইডিয়াটা? আসলে হচ্ছে এর পাশে ধান হয়েছে আগামীতে বিরাট হওয়ার পরে আমরা নতুন এবার গড়ে সব করতেছি। আচ্ছা আচ্ছা, এই বড় ধরনের চাষ করতেছি এরপরে ওইগুলির সঙ্গে মাছও হবে। আচ্ছা, আমি যদি আপনাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি বলতে চাচ্ছেন যে বিগত বছরে আপনার আশেপাশে অনেকেই হচ্ছে এই মাছের ঘেরে ধান রোপণ করেছে, পাশাপাশি তারা মাছও একই সাথে চাষ করছে এবং তারা লাভবান হচ্ছে। ওই দেখা দেখি আমি করছি। আচ্ছা, এটা খুব ভালো আইডিয়া। তো দেখতে পাচ্ছি, আমরা যদি একটু দেখি এই যে এটা কতটা জায়গা? এটা 8 বিঘা জায়গা। 8 বিঘা জায়গায় ধান হাইব্রিড জাতীয় ধান রোপণ করা হচ্ছে হীরা 6, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক শ্রোতা, যে দেখতে পাচ্ছেন এক কালি, ও সচরাচর আমরা দেখা যায় 4 কালি 5 কালি করে দেওয়া হয়, কিন্তু এখানে এক কালি এই যে ধানটা দেওয়া হচ্ছে, এটা নিশ্চয়ই সেটা অনেক আগামীতে লোকে করেছে দেখে যায় সেই এক কালি। তো এই যে শুরু করলেন, এই শুরু করার আগে জমি প্রস্তুতটা কিভাবে করলেন? দেখতে পাচ্ছি কিছু জায়গা উঁচু, কিছু জায়গা নিচু। ওই নাঙল চড়েছি, নাঙল চড়ার পরে উঁচু জায়গায় উঁচু আইল দিছি, ছাও জায়গায় ছাও আইল দিছি, দেওয়ার পরে এই হীরা 6 উঠছি। আগামীতে লোকের পাশে দেখার কারণে আমি এই 8 বিঘা জমি করতেছি। আচ্ছা, আর এই হীরা 6 ওই সঙ্গে মাছও হবে। আচ্ছা, হ্যাঁ, এটা বললেন আপনি চাচা অনেক সুন্দর ভাবে আসলে বললেন যে আসলে জমি তৈরিটা আসলে কিভাবে করলেন। উঁচু উঁচু করে আল দিয়েছেন যাতে পানিটা সব জায়গায় যাতে থাকে। তো এই যে ধানটা রোপণ করছেন, এটার সার কতদিনের মধ্যে? 15 দিনের মধ্যে সার দেবো। এবং ঔষধ কীটনাশক? হ্যাঁ, কীটনাশক 15 দিন সার দিয়ে এনডি দেবো একই সাথে। একদিন পরে দেবো, একদিন পরে এনডি দেবো। এনডি দেওয়ার পরে ওখান থেকে আবার 10 দিনের মাথায় আবার সার মারবো। আচ্ছা, আবার 1 দিন পরে আবার এনডি দেবো। দেওয়ার পরে এবার চাপান সার আসবে, চাপান সার মেরিক পর পোনা মাছ দেবো। আচ্ছা, এই তখন পানি কেটে দিবেন, দিয়ে এবার একটু পানি বেশি করে দিয়ে করবেন এসব। ওই যে ধানে যদি একটু অসুবিধা আছে পানি ফেরা করে হবে, পানি রেখে এনডি ভিটামিন দিলি জুত হয়ে যাবে। তার মানে বলতে চাচ্ছেন যে এখন ধান রোপণ করা হচ্ছে, এটাতে গোড়ায় মোটামুটি পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে। যদি ওর অসুবিধা হয় ওর ভিটামিন দিতে হবে, 10টা পরে করতে হবে। আচ্ছা, আপনি তো মোটামুটি একজন দক্ষ কৃষক, সেটা মনে হচ্ছে, তার কারণ দীর্ঘদিন আসলে আপনি চাষ করছেন, কিন্তু এই ঘেরে সর্বপ্রথম চাষ করছেন। তো এই ঘেরে ধরেন এই যে ধান রোপণ করলেন, বা সামনে নানা রকম সমস্যা যদি হয়, সেই সমস্যাগুলো নিজে অনেক সময় আপনি যেমন সম্মুখীন হন, সেটা নিজেই আসলে সমাধান করে ফেলেন। তো এই ঘেরে যেক্ষেত্রে হাইব্রিড জাতীয় ধান রোপণ করেছেন, এক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাছের এনডি আলাদা, ধানের এনডি আলাদা। আচ্ছা, এখন এমন এনডি আছে ওই মাছ মারবে না,
ধানের মালদার কাজ করবে। আচ্ছা, বুঝতে পারছি। এখন এই আপনার মতো অনেকেই এরকম ঘেরে আসলে একই সাথে ধান এবং মাছ চাষ করছেন এবং কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তারা আসলে কীটনাশকটা প্রয়োগ করেন, যেটাতে আসলে মাছও মরে না, আবার ধানেরও কোনো ক্ষতি হয় না, কিন্তু পোকাগুলো মারা যায়। হ্যাঁ, আমার এই ঘেরে মাছ আছে, কুড়িটি মাছ আছে, মাছ হইবে থাকবে। এমন এন্ডি আছে আমাদের কৃষকেরা দেশে, সেই এন্ডিতেই মাছ মরেনি, ধানও ভালো হয়ে গেছে। আচ্ছা আগামীতে করার পরে আমি নতুন এই 8 বিঘে জমি করতেছি। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠ। আজ আমরা অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শুলপুর গ্রামের নিমতলার মাঠে একজন দক্ষ এবং প্রবীণ চাষির সাথে কথা বলছি। তিনি আসলে দীর্ঘদিন এই চাষাবাদের সাথে সম্পৃক্ত এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই মৎস্য ঘেরটিতে সর্বপ্রথমই তিনি আসলে বোরো ধান রোপণ করছেন। তিনি বলছিলেন যেমনটা আসলে আশেপাশে অনেকেই একই ঘেরে ধান হ্যাঁ গত বছর করেছেন, হ্যাঁ করতেছেন, তা অনেকে লাভবান হচ্ছেন। সেই আশায় তিনি আসলে এই মৎস্য ঘেরে ধান রোপণ করছেন এবং মাছও একই সাথে করবেন। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই যে আপনি ধান রোপণের কতদিনের পরে এই যে আপনার কুনিতে যে মাছ আছে সেই মাছগুলো এই ধান খেতে কেটে দিবেন বলে চিন্তা ভাবনা? চাপান সার দেওয়া হয়ে যাবে, তখন দেবো কেটে। চাপান সার দেওয়ার পরে কদিন পরে, সেটা কতদিন হতে পারে? 10-15 দিন পরে কেটে দেবো। 1 মাসের মতো, 10-15 দিন, 1 মাসের মতো, তার মধ্যে ধানটা মোটামুটি একটা এতে চলে আসবে চাপান দেওয়ার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম এই যে স্টেজটা আছে এখান থেকে 10-12 দিন পরে একটা সার দিবেন, কীটনাশক দিবেন, তারপরে আবারও 10 দিন পরে গিয়ে একটা বড় চাপান দিবেন, তারপরে যেই মাছগুলো 3বার সার দেওয়ার পরে 10-15 দিন 1 মাসের মধ্যে আবার মাছ কেটে দিয়ে দেবো, মাছ ছেড়ে দেবেন। তো এই সাথে সাদা মাছ, নিশ্চয়ই সাদা মাছ, সব সাদা মাছ এন্ডিজারদের দেয় কৃষকরা, তাতে মাছ মরে না। এতে কি চিংড়ি মাছ? হ্যাঁ, চিংড়ি মাছও মারবে না, চিংড়ি মাছ সাদা মাছ মারবে না। তো এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এখন দেখতে পাচ্ছি ওই উঁচু জায়গা থেকে নিচু জায়গায় পানি কেটে দিচ্ছেন, তো এখানে কি বোরিং এর ব্যবস্থা আছে কিনা? আছে, বোরিংয়ের ব্যবস্থা আছে। মানে সেখান থেকে কি নোনা পানি ওঠে নাকি মিষ্টি? হ্যাঁ, মিষ্টি পানি আছে, আমাদের ভালো পানি পাওয়া যায়, তাই আমরা সেইভাবে করতেছেন। কিন্তু এই এর আগে ধান রোপণের আগে আপনার এই ঘেরে তো ডাইরেক্ট কি খাল থেকে, নদী থেকে যে পানিটা আসে সেটাই এর মধ্যে কি ঢুকাইতেন? কিন্তু এখন আপনি এই যেরকমটা বলছেন চাষ করছেন, আশেপাশে অনেকেই চাষ করছে, তাইলে সব জায়গায় মোটামুটি কি এই বড় চাষে আপনার মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে যে পানি ওঠানো নদীর? হ্যাঁ, না, নদীর পানি, হ্যাঁ নদীর পানি এখন উঠবে 2 মাস। আচ্ছা, 2 মাস পরে নোনা পানি এসে যাবে, ও পানি আর নেবো না। মানে এখন বলতে চাচ্ছেন নদীতে যে পানিটা রয়েছে সেটা মিষ্টি এবং ধানের জন্য ক্ষতি হবে না। হ্যাঁ, এখনকার এই যে পানি, নদীর পানিতেই বহু লোক চাষ করতেছে। আচ্ছা, এখন এই 2 মাস পরেতে এই নদীর পানি আর নেবো না, এবার বোরিংয়ের পানি নেব, নিয়ে আমরা এই ধান শেষ হয়ে যাবে। তারপরেই মোটামুটি সেই সময় নোনাটা, সুপ্রিয় দর্শক শ্রোতা, চাচা যেমনটা আসলে বলতেছিলেন যে আসলে এখন নদীতে যে পানি রয়েছে সেটা মোটামুটি মিষ্টি পানি, নদী থেকে খালে আসে, খাল থেকে পানিগুলো আসলে এই ঘেরগুলোতেই তারা নেন এবং মাছ চাষ করেন। কিন্তু বলছেন যে এখন যে পানিটা রয়েছে এখনো আরও 2 মাস এই বড় ধানে ঘেরগুলোতে পানি, ওই নোনা পানি নদী থেকে যেটা আসছে সেটা ঢোকানো হবে, কিন্তু ওটা আসলে নোনা নাই, ওটা এখন আপাতত মিষ্টি রয়েছে, কিন্তু 2 মাস পরে যে সেটা লবণাক্ততা তাতে বেড়ে যেতে পারে। তো এবং সেইটার জন্য তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন, বোরিং পোতা রয়েছে এবং সেখান থেকেই তারা পানিটা এই মৎস্য ঘেরগুলোতে দেবেন, একই সাথে ধান এবং মাছ চাষ করবেন। চাচা, ধন্যবাদ আপনাকে অনেক। হ্যাঁ, আপনি আসলে বলছিলেন যে অনেকের কাছে খোঁজ নিয়েছেন, তারপরে তো আল্লাহ যদি ভালোভাবে ধান দেয় তো আপনার 1 বিঘা জমিতে, আপনি যেহেতু 8 বিঘা জমি চাষ করছেন, তো 1 বিঘা জমিতে কত টাকা খরচ এবং আপনার খরচ খরচা বাদ দিয়ে কত টাকা লাভ হতে পারে আনুমানিক? লাভ বলবো কি, 20 বস্তা ধান 8 বছর হয়ে গেছে অনেকের, শুনেছি সেই ইয়েতে 1 বিঘা জমিতে? 1 বিঘা জমিতে তা 10,000 টাকা খরচ হবে।
1 বিঘে জমি 10,000 টাকা খরচ হবে। 1 বিঘে জমিতে 10,000 টাকা খরচ করার পরে 20 বস্তার মতো ধান তারা পেয়েছেন। আমরা পাচ্ছি। কিন্তু সেই জায়গায় ধানগুলো হয়তো বা 1800 এরকম 35-36 হাজার টাকার মতো হয়তো বা ধান বিক্রি হবে, এবং বিচুলির যেটা রয়েছে খড় সেটাও মোটামুটি এই যে ঘেরে ধান চাষ করলে মোটামুটি লাভবান হওয়া যাচ্ছে, একই সাথে মাছও করা যাচ্ছে। আগামী বছর দেখার পরে আমরা এই পরিস্থিতি নিয়ে আমরা চলতেছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে জায়গার নিমতলার মাঠে যে জায়গাটিতে আসলে দাঁড়িয়ে আছি, আকবর আলী কারিগরের মৎস্য ঘেরে, উনি আসলে এই বছর সর্বপ্রথম আসলে এই মৎস্য ঘেরে বোরো ধান চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ উনি বিগত সময়গুলো আশেপাশে অনেকেই ধান চাষ করেন, সেটা দেখেন, সেটা দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি তার নিজের মৎস্য ঘেরে এই বোরো ধান সর্বপ্রথম চাষ করছেন। এরকম আশেপাশে অনেকেই দেখতে পাচ্ছি যে এই বোরো ধান চাষ করছেন। তারা আসলে লাভের আশা করেই আসলে এই চাষটা করছেন, যে একই সাথে অনেকেই হয়তো বা এই সময়টাতে পানি ওঠানোর পরে মাছ চাষ করছেন, কিন্তু এই শীতের সময় মাছটাও খুব বেশি গ্রোথ হয় না, বাড়ে না। কিন্তু সেই সময় যদি ধান রোপণ করা যায়, ভালোভাবে সঠিক পরিচর্যা করা যায়, ধানটাও খুব ভালো হয়, এবং ধানটা মোটামুটি একটু বড় হওয়ার পরে সেই ধানের ঘেরগুলোতেই আসলে আবার মাছও কেটে দেওয়া হয়। তো একই সাথে মাছ চাষ এবং ধান চাষ দুটাই করছেন, এবং অনেকেই লাভবান হচ্ছেন, স্বাবলম্বী হচ্ছেন। এই অনুষ্ঠানটা যারা দেখছেন, বিশেষ করে যারা এই মৎস্য ঘের রয়েছে, যারা হয়তো বা এই ঘেরটা ফেলায় রাখছেন, শুধুমাত্র মাছ চাষ করছেন, কিন্তু আসলেই এই যে শীত, এখান থেকে আরও 2 মাসের মতো শীত পড়বে। তো এই ধানটা মূলত আসলে 5 মাসের ধান, তো আরও 2 মাস ধরেন যদি শীত পড়ে, তো এই শীতের সময় মাছ খুব বেশি গ্রোথ হবে না। সাদা পানির ঘেরগুলোতে মাছ খেতে চায় না, মাছ আসলে নিশ্চুপ হয়ে থাকে। তো গরম পড়ার সাথে সাথেই কিন্তু আবার এই মাছগুলো কিন্তু এই ধানের ঘেরে আপনার কেটে দেওয়া যাচ্ছে। তাহলে একই সাথে ধান এবং মাছ চাষ করে মোটামুটি আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন, বিশেষ করে যারা কিনা এই ঘেরগুলো আসলে ফেলায় রাখছেন। আজকের অনুষ্ঠানটা আমার মনে হয় তাদের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আকবর আলী কারিগরের ঘেরে এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম। রেডিও নলতা নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠে। এখানে অনেকেই এখন আসলে ব্যস্ত সময় পার করছেন। এই রবি মৌসুমে তারা বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। সেই কৃষকদের কথা তুলে ধরছিলাম, তারা কিভাবে জমি পরিচর্যা করছেন, তারপরে জমি প্রস্তুত করার পরে কিভাবে ধান রোপণ করছেন। এবং খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এককালি করে কিন্তু রোপণ করা হচ্ছে। এটা যদি ভালোভাবে আপনার সার ঔষধ দেওয়া হয়, তো এটা 15 থেকে 20টার মতো তেড় কিন্তু হবে, এবং মোটামুটি বড় এক মুঠায় আসলে সেটা ধরা যায় না। তো এই সঠিক পরিচর্যা এবং সঠিক পরিকল্পনা নিয়ে যদি এই বোরো ধান চাষাবাদ শুরু করেন, তাহলে নিশ্চয়ই আপনারা সফল হবেন। আবারও কথা হবে আপনাদের সাথে রেডিও নলতার নিয়মিত অনুষ্ঠান ফসলের মাঠে অন্য কোনো কৃষকের সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।